তেলের দাম বৃদ্ধির প্রভাব নিয়ে সরকারের কর্তা ব্যক্তিদের ভিন্ন মত। যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চাইতে কিছুটা কম করা, আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে। খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না, সুতরাং মূল্যস্ফীতি নিয়ে আশা করি আপনারা চিন্তিত হবেন না। সরবরাহ বাড়ালেও ফিলিং স্টেশনে কমছে না দীর্ঘ লাইনের ভোগান্তি। ভোরবেলা আসতে হয় সিরিয়াল দেওয়ার জন্য, কোনো পাম্পে তো দেখা গেছে 2 ঘন্টা 3 ঘন্টা যাওয়ার পর বলে যে তেল নাই। একটা সময় আইসা সিরিয়াল দিছি, এখন পর্যন্ত পাম্পের থেকে তেল নিতে পারিনি। আওয়ামী আমলের ঋণের চাপে দুর্বল বেসরকারি খাত, পাচার হওয়া অর্থ ফেরানোর আলোচনা চলছে সংসদে অর্থমন্ত্রী। যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ইরানকে চুক্তির তাগিদ, ফের যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের, নতি স্বীকার করবে না বলছে ইরান। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। জ্বালানি তেলের দামের প্রভাবে মূল্যস্ফীতি নিয়ে ভিন্নমত সরকারের কর্তা ব্যক্তিদের। মঙ্গলবার সকালে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, জ্বালানি তেলের দামে বাড়বে পণ্যের দাম, বাড়ানো হচ্ছে বাস ভাড়াও। আর বিকেল ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম যেটুকু বেড়েছে তাতে মূল্যস্ফীতি হবে না, বাড়বে না পণ্যের দাম। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাবে কয়েক মাস ধরেই মূল্যস্ফীতি 9% কাছাকাছি। নিত্যপণ্যের চড়া দামে সাধারণ মানুষের যখন হাঁসফাঁস দশা, তখন মরার উপর খাড়ার ঘা হয়েছে জ্বালানি তেলের দাম বাড়ানো। এর প্রভাবে এরই মধ্যে বাজারে বাড়তে শুরু করেছে সব পণ্যের দাম। তবে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব নিয়ে সরকারের মন্ত্রী এবং উপদেষ্টাদের পর্যবেক্ষণ ভিন্ন। বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, পরিবহনের যৌক্তিক ভাড়া বাড়ছে, বাড়বে জিনিসপত্রের দামও। ভাড়া শুধু বাস না, আসলে জীবনযাত্রার ব্যয়ের উপরে বেশি প্রভাব পড়বে ট্রাকের ভাড়ায়। এই সংকটে আমাদের প্রত্যেকের ক্ষতি হবে, এটা মেনে নিতে হবে। যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চাইতে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন, আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে। কারণ হচ্ছে ট্রান্সপোর্ট বেড়ে যায়, ট্রান্সপোর্টের খরচ বেড়ে যায়। সরকারের কাজ কোনটা? আসলে সরকারের কাজ হচ্ছে মূল্য যৌক্তিকভাবে যতটা বাড়ার কথা, বৃদ্ধিটা যাতে অতটুকু হয়। এদিকে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী আশ্বস্ত করলেন, মূল্যস্ফীতি হবে না। জ্বালানি তেলের সামান্য দাম বাড়ায় কতটা প্রভাব পরিবহন এবং নিত্যপণ্যের দামে পড়বে দিলেন তার ব্যাখ্যা। 30 লিটার তেল লাগে চিটং থেকে ঢাকায় আসতে, বা 35 লিটার তেল লাগে। 30 লিটারের জন্য ওর বাড়তি গুনতে হবে 450 টাকা। 450 টাকাকে আপনার ভাগ দিতে হবে 10,000 কেজি। তখন আপনি প্রতি ইউনিটের উপর যে এই ডিজেল বৃদ্ধির ইম্প্যাক্ট, সেটা এত ন্যূনতম যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না, সুতরাং মূল্যস্ফীতি নিয়ে আশা করি আপনারা চিন্তিত হবেন না। বাজারে পণ্যের দাম নজরদারি বাণিজ্য মন্ত্রণালয় করে থাকে। মন্ত্রী বলেন, তেলের দামের কারণ দেখিয়ে কেউ পণ্যের দাম বাড়ালে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। এই সরকার মানুষের মনোনীত নির্বাচিত সরকার। এই সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না, সেটা যে নিরিখেই হোক না কেন, এটি নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। দাম বাড়লেও এখনো পাম্পগুলোতে মানুষের দীর্ঘ লাইনকে আতঙ্কজনক বলছেন সরকারের মন্ত্রী উপদেষ্টারা। তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও মজুত আর পাচার বন্ধ না হলে এই সমস্যা মিটবে না বলছেন তারা। 3 বা 4 গুণ এখন চাহিদা তৈরি হয়েছে। আমরা এটাকেই চেষ্টা করছি, আমরা যতটা সম্ভব আমরা কথা বলে, আপনাদের মাধ্যমে আপনারাও বলে, এটাকে যাতে কমিয়ে আনা যায়। সানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সরকার সরবরাহ বাড়ানোর ঘোষণা দিলেও রাজধানীতে জ্বালানি তেলের সংকট এখনও কাটেনি। মঙ্গলবারও বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে গ্রাহকদের সীমাহীন ভোগান্তি আর দীর্ঘ লাইন। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ বাড়ার সুফল এখনও পৌঁছায়নি তাদের হাতে। সূর্যের প্রখর রোদ উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, গন্তব্যে পৌঁছানোর তাড়া থাকলেও চাকা থমকে আছে পেট্রোল পাম্পের লাইনে। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর চিত্র এটি। কোথাও তেলের লাইন মূল সড়ক ছাড়িয়ে অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে অকটেন 20% ও পেট্রোল ডিজেলের সরবরাহ 10% বাড়ানোর ঘোষণা দেয়া হলেও মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন নেই। 10 থেকে 12 ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। রাত 12টার সময় বেরোয়, একটা সময় আইসা সিরিয়াল দিছি, এখন পর্যন্ত পাম্পের থেকে তেল নিতে পারি নাই।
আবার এখন রাতেবেলা বিকালবেলা 3টার সময় অফিস, কখন বাসায় যাব, কখন ফ্রেশ হব, কখন অফিস করব, ঘুমায়ও নাই। ভোরবেলা আসতে হয় সিরিয়াল দেওয়ার জন্যে, কোনো পাম্পে তো দেখা গেছে 2 ঘন্টা 3 ঘন্টা যাওয়ার পর বলে যে তেল নাই। মানে এই ভোগান্তিটাতে এখনও রয়ে গেছে। কিছু কিছু পাম্পে শুনি যে সিরিয়াল কম নিয়ে আর কি ওরা তেল পাইয়ে যাচ্ছে, কিন্তু এখানে এসে তো দেখলাম উল্টো চিত্র। তবে সরবরাহ না বাড়ার পেছনে গ্রাহকদের অভিযোগ মানতে নারাজ পাম্প সংশ্লিষ্টরা। তারা বলছেন ঘোষিত অতিরিক্ত তেল এখনও ডিপো থেকে পাম্পে পৌঁছায়নি। অন্যদিকে মানুষ আতঙ্কিত হয়ে বেশি তেল কেনায় পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে। আমাকে 18,000 অকটেন দিচ্ছে আর 13,500 করে ডিজেল দিচ্ছে গত কয়েকদিন, কিন্তু সরকারের যে 20% কথা বলা হয়েছে ওইটা এখনো বৃদ্ধিটা আমরা পাইনি। আমাদের মন্ত্রী মহোদয়রা বলতেছে তেলের কোনো ক্রাইসিস নাই, কিন্তু আমরা ডিপো থেকে তেল পাচ্ছি না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমরা ওইভাবে যেভাবে তেল পাচ্ছি আমরা ওইভাবে দিচ্ছি। সরকারি ঘোষণা আর পাম্প মালিকদের দাবির মাঝখানে চিড়ে চ্যাপ্টা সাধারণ মানুষ। জ্বালানি সংকটের এই মেঘ কবে কাটবে, এখন সেই অপেক্ষার প্রহর গুনছেন নগরবাসী। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত এস আলম ও বেক্সিমকো গ্রুপের সঙ্গে বিএনপি সরকারের কোনো সমঝোতা হয়েছে কিনা তা সংসদে জানতে চেয়েছেন হাসনাত আব্দুল্লাহ। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নেই। এদিকে প্রতিটি উপজেলা পরিষদে সংসদ সদস্যদের বসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে তাদের গাড়ির সুবিধা দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম অধিবেশনের 18তম কার্যদিবসের প্রশ্ন উত্তর পর্বে কুমিল্লা 4 আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জানতে চান, ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত এস আলম ও বেক্সিমকো গ্রুপের সঙ্গে বিএনপি সরকারের কোনো সমঝোতা হয়েছে কিনা। এস আলম গ্রুপকে তাদের এই ঋণ না পরিশোধ না করে কিভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে সরকারের সাথে এস আলম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কিনা। এর উত্তরে এস আলম সহ সব ঋণ খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ ফেরত আনতে সরকার টু সরকার পর্যায়ে আলোচনা চলছে বলে জানান অর্থমন্ত্রী। বলেন, আগামী বাজেটে ব্যাংকিং খাত পুনরুদ্ধারের জন্য বড় বরাদ্দ রাখা হবে, পাশাপাশি স্থানীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণের পরিমাণও কমিয়ে আনা হবে। যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। এ সময় সংসদে এনসিপির আরেক নেতা আক্তার হোসেন বলেন, জ্বালানির দাম বাড়ানো হবে না বলেও সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে, তাই জনজীবনের স্বস্তি আনতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি। তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো, জ্বালানির দাম বাড়িয়ে দেওয়া হলো, এটা জনজীবনে যে একটা নেতিবাচক প্রভাব পড়েছে, সেই নেতিবাচক প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো। এদিকে সংসদের কেনাকাটায় হরি লুটে 5 সদস্যের সংসদ কমিটি গঠন করা হয় এবং 7 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনার কথাও জানানো হয়। জাতীয় সংসদে স্পিকারের নির্দেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, প্রতিটি উপজেলা পরিষদে সংসদ সদস্যদের বসার ব্যবস্থা করা হচ্ছে। এর পাশাপাশি গাড়ির সুবিধাও দাবি করেন হাসনাত আব্দুল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নেবেন না, এই সিদ্ধান্তই হয়েছে। বিরোধী দলীয় নেতারাও এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। প্রত্যেক উপজেলা পরিষদের দোতলায় অ্যাটাচ বাথরুম সহ আসবাবপত্র সহ মাননীয় সংসদ সদস্য মন্ত্রীদের বসবার জন্য একটি রুম প্রস্তুত করে দেওয়ার জন্য আজকে আমরা জিও ইস্যু করেছি। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়। মাননীয় সংসদ সদস্য নিশ্চয়ই অফিস পেয়ে খুশি হয়েছেন, আবার গাড়ি না পেলে নাখুশ হবেন। তো সেই জন্য কিভাবে কি করা যায় সংসদ সদস্যদের যানবাহনের ব্যবস্থা, সেটা আলাদাভাবে আলাপ আলোচনা করে সরকারি দল বিরোধী দল একটা বিহিত ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ট্রেজারি বেঞ্চ থেকে এটাকে কগনিজেন্সে নিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। বর্তমান সরকারের ব্যাংক ঋণ গ্রহণের লাগামহীন গতি এবং রাজস্ব আদায়ের নাজুক পরিস্থিতির সমালোচনা করেন রুমিন ফারহানা। ঋণ পরিশোধে এ পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা কারিকুলামে এসএসসি পরীক্ষা 2026 শুরু হয়েছে। রিয়াদের স্থানীয় সময় সকাল 7টায় পরীক্ষার কার্যক্রম শুরু হয়। এ সময় কেন্দ্র পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সোনালী ব্যাংকের এজিএম আব্দুল আজিজ মোল্লা। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করে
প্রিন্সিপাল রকিবুল আলম। এবার দেশটির বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শাখা থেকে মোট ৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে, যাদের মধ্যে ১৭ জন ছাত্র এবং ২৬ জন ছাত্রী। আমরা খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারছি, আর আমাদের সবারই আশা আছে এবার জিপিএ 5 পাবো আমরা। বাংলাদেশের সময় সকাল 10টায়, আমাদের সময় সকাল 7টায় যথারীতি পরীক্ষা শুরু হয়েছে। আমাদের টোটাল পরীক্ষার্থী হলো 43। ওসমানের মাস্কাটে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন মাস্কাট বিডি ফ্যামিলি গ্রুপের উদ্যোগে পহেলা বৈশাখ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির সভাপতি ইয়াসিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ইব্রাহিম চৌধুরী। দেশীয় আবহ, বর্ণিল সাজসজ্জা আর আন্তরিক অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর। এ সময় সকলের জন্য দেশীয় খাবার, গান বাজনা, আড্ডা ও নানা বিনোদনের আয়োজন করা হয়। প্রবাসে যারা আছেন এবং বাংলাদেশে যারা আছেন, আমি পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। যে আয়োজনের মাধ্যমে যে আমাদের ছেলে মেয়েরা যারা এখানে বড় হচ্ছে, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচার সম্পর্কে তারা অবগত হবে। 4000 কিলোমিটার দূর থেকেও বাংলাদেশকে আমরা হৃদয়ে ধারণ করে রেখেছি। আমরা আজকে পহেলা বৈশাখ সবাই একসাথে উদযাপন করতে পেরে খুবই আনন্দিত। স্পেনে স্থায়ী আবাসনের সুযোগ লুফে নিতে নথিপত্র জমা দিচ্ছেন অভিবাসীরা। স্থানীয় সময় রোববার স্পেনের সিটি হলে দীর্ঘ সারিতে দেখা মেলে বহু আবেদনকারীর। 16 এপ্রিল থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে 29 জুন পর্যন্ত। এই সময়ের মধ্যেই নিজেদের স্থায়ী আবাসন নিশ্চিত করতে চান দেশটিতে অবস্থানরত নানা দেশের 5 লাখ অভিবাসী। এতে কিছুটা ভোগান্তি হলেও শেষ হাসির আশায় আছেন তারা। কেউ ফ্লোরে মাদুর পেতে শুয়ে, আবার কেউ চাদর গায়ে জুবুথুবু, এমন দৃশ্য স্পেনের সিটি হলে। স্থানীয় সময় রোববার এভাবেই অপেক্ষার প্রহর গুনতে দেখা যায় কয়েকশো অভিবাসীকে। তবে নেই কোনো অভিযোগ, বরং তাদের চোখে মুখে আনন্দ আর স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা। দেশটির সমাজতান্ত্রিক সরকার স্পেনের অর্থনীতিতে অভিবাসীদের অবদানের স্বীকৃতি দিতে 5 লাখ অভিবাসীকে স্থায়ী আবাসনের সুযোগ দিচ্ছে। এই খবরেই নথিপত্র জমা দিয়ে আবেদন করতে দীর্ঘ সারিতে নানা দেশ থেকে আগত মানুষ। অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমতার আওতায় অভিবাসীদের নিয়মিতকরণের উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকারের দাবি 2022 সাল থেকে দেশের অর্থনীতির 47% এখন প্রবাসী বা অভিবাসীদের উপর নির্ভরশীল। এতে সরকার আশাবাদী বৈধ আবাসনের সুযোগ মাদ্রিদের অর্থনীতিকে আরও চাঙ্গা করবে। আবেদন জমা দেওয়ার সুযোগ থাকছে 30 জুন পর্যন্ত। এতে ধুম পড়েছে আবেদনকারীদের। দীর্ঘ সারিতে সাময়িক ভোগান্তি থাকলেও আনন্দে ভাসছেন অভিবাসীরা। সরকার জটিলতা ও ভোগান্তি কমাতে স্পেনের 54টি অভিবাসন অফিসের মধ্যে মাত্র 5টিতে সরাসরি আবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। দায়িত্ব বন্টন করা হয়েছে সামাজিক নিরাপত্তা অফিস, ডাকঘর ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যেও। নীরব দাস, নিউজ 24। অস্ট্রেলিয়ার সিডনিতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বার্ষিক নৌবিহার। এ সময় এসো মিলি নৌবিহার স্লোগানে আনন্দে মেতে ওঠেন সিডনিতে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। অস্ট্রেলিয়ার প্রতিনিধি আবু আবদুল্লার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে দেখব বিস্তারিত। সিডনির নীল জলরাশিতে এভাবেই আনন্দে মেতে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। এতে শহরটির বিভিন্ন স্থানে বসবাসরত প্রবাসী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা সিডনির হারবার বন্দর থেকে ক্রুজ যাত্রা শুরু করেন, যেখানে এই বিলাসবহুল জাহাজে 350 জন সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবার একত্রিত হয়। দেশীয় পোশাক, খাবার আর নানান আয়োজনে প্রবাসী শিক্ষার্থীদের এই নৌবিহার পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। এদিকে এই আয়োজন ঘিরে ছিল কবিতা আবৃত্তি, নাচ আর গানের আসর, যেখানে নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পীরা জনপ্রিয় সব গানে মাতিয়ে তোলেন সবাইকে। এ সময় উৎসবের আমেজে মেতে ওঠা প্রবাসী শিক্ষার্থীরা বলেন, প্রবাসের কর্মময় জীবনের মধ্যেও তারা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে হৃদয়ে সবসময় ধারণ করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তি না করলে ফের যুদ্ধে প্রস্তুত যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় মঙ্গলবার এমন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এমন সময় হুমকিটি দিলেন যখন পাকিস্তানে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসার কথা ওয়াশিংটন ও তেহরানের। এতে ওয়াশিংটনের প্রতিনিধিরা অংশ নেয়ার প্রস্তুতি নিলেও মুখ ফিরিয়ে নিয়েছে তেহরান। সাফ জানিয়েছে হুমকির মুখে কোনো চুক্তি করবে না ইসলামী রিপাবলিক। এমন অবস্থায় ফের মাথা চাড়া দিচ্ছে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর আশঙ্কা। রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সোমবার গ্রেপ্তার হয়েছিলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। 1.5 মাসের শিশুসহ মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়। আদালত প্রাঙ্গণে আলোচনার কেন্দ্রে ছিল তার কোলে থাকা মাত্র 1.5 মাসের দুগ্ধপোষ্য শিশু। দীর্ঘ নাটকীয়তার 2 দফা শুনানি শেষে মানবিক বিবেচনায় শেষ পর্যন্ত জামিন পেয়েছেন তিনি। সিএমএম কোর্টের বারান্দায় শিল্পীর এই আহাজারি, রাজনীতি আর মামলার কঠিন সমীকরণে প্রধান চরিত্র হয়ে দাঁড়িয়েছিল 45 দিনের একটি শিশু। মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ নেত্রী শিল্পী বেগমকে আদালতে হাজির করা হলে প্রথম দফায় তার জামিন আবেদন নামঞ্জুর হয়। পরে শিশুটির ভবিষ্যৎ বিবেচনায় 5,000 টাকা মুচলেকায় দেয়া হয় জামিন। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা এবং এক শিক্ষার্থীর বাসায় ভাঙচুর ও লুটের অভিযোগে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। তদন্ত কর্মকর্তার দাবি ছিল আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা ছিল এই নেত্রীর। কিন্তু বিকেলের সেই আদেশের পর আদালত প্রাঙ্গণে তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। আসামিপক্ষের আইনজীবী জানান, জামিন নামঞ্জুর হলে খোদ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে পুনর্বিবেচনার আবেদন করেন। তুলে ধরেন শিশুটির স্বাস্থ্য ঝুঁকি সহ বিভিন্ন বিষয়ের কথা। এত ছোট একটি শিশু, তাকে এই মা জেলখানায় নিয়ে গেলে এই শিশুটা কিভাবে বেড়ে উঠবে, কিংবা যদি নাও নিয়ে যায় বাইরে রাখে তাহলে এই শিশুটার দেখভাল কে করবে? একটি অনিশ্চয়তা মা এবং শিশুর জন্য। আমরা বিজ্ঞ আদালতে এই মানবিক দিকটা বিবেচনা করে জামিনের জন্য প্রার্থনা করেছিলাম। আদালতের এই রায় যেন মনে করিয়ে দিল, আইনের কঠোরতার চেয়েও মাতৃত্ব আর মানবিকতার আবেদন অনেক সময় বড় হয়ে দাঁড়ায়। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায়, একটি দেয়ালের গ্রাফিতিতে ছাত্র রাজনীতির স্থলে গুপ্ত লেখাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুই পক্ষ কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায়। পরে শিক্ষক ও পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ, আর সেই সাথে বাতিল করা হয়েছে কলেজের ক্লাস। নারায়ণগঞ্জ সদর উপজেলায় ঘাটের টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপ ও জামাত এনসিপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 4 থেকে 5 জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ সদরের বক্তাবলী রাজাপুর গুদারাঘাটের শিডিউল জমা দিতে গেলে বিএনপির নজরুল গ্রুপ ও রশিদ মেম্বার গ্রুপ জামাত এনসিপি সমর্থিত আলিফ দেওয়ান গ্রুপকে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে ধাক্কাধাক্কি এবং এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। উপজেলাতে কিছু লোকজন এসেছিল, তো তারা এখানে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। আমরা প্রশাসনিকভাবে তাৎক্ষণিকভাবে আমাদেরকে যে স্থানীয় থানা আছে, স্থানীয় থানাকে আমরা খবর দিই। স্থানীয় থানায় এসে উভয় পক্ষকে এখানে করে দেয়, যে বিশৃঙ্খলা যারা তৈরি করেছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের মাদক ও একটি বিদেশি অস্ত্র উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত 6 জনকে আটক করা হয়। নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে জেনেভা ক্যাম্পে যৌথভাবে অভিযান চালায় পুলিশ ও এপিবিএন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে টেইলার্স ব্যবসার আড়ালে মানু নামের এক ব্যক্তি হেরোইন ও গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। তবে অভিযানের খবর পেয়ে প্রধান অভিযুক্ত মানু পালিয়ে যায়। পুলিশ আরও জানায়, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 6 জনকে আটক করা হয়েছে।
তথ্য ছিল যে পোশাকালা মনু আর কি, কাপড় ব্যবসায়ী মনু, এটা মূলত একটা টেইলারিং এর দোকান। তো এই দোকানের আড়ালে সে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা, এরপরে হেরোইন এই ব্যবসাগুলো করে, বিক্রি করে এখান থেকে। এই ছিল প্রবাসের সংবাদে, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।